নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আজ এক নতুন গল্প। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে একটি পার্বণ হলো কার্তিক পুজো। সেই কার্তিক পুজো কোথায় বিখ্যাত আপনারা কি জানেন? হয়তো কেউ কেউ জানেন, আবার কেউ কেউ জানেন না। আজ তাহলে এই ভিডিওতে কার্তিক পুজো কোথায় বিখ্যাত তার গল্প বলবো আপনাদের। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশন। তো আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 4:15 রানাঘাট, সেটাতে করে যাচ্ছি। তাহলে ততক্ষণ আপনি একটু রাস্তার কিছু শর্ট দেখে নিন। ট্রেনে যেতে যেতে আপনাদেরকে বলে রাখছি বাঁশবেড়িয়া পৌঁছাবেন কিভাবে। এখানে যাওয়ার অনেকগুলো পথ আছে, যেমন আমি যেভাবে যাচ্ছি শিয়ালদা থেকে কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে অটোতে ডানলপ ঘাট থেকে লঞ্চ পেরিয়ে বাঁশবেড়িয়া। এছাড়াও শিয়ালদা থেকে নৈহাটি থেকে ট্রেনে ব্যান্ডেল থেকে ট্রেনে বাঁশবেড়িয়া স্টেশন। এছাড়াও হাওড়া থেকে অনেক ট্রেন আছে কাটোয়া লোকাল, সেই ট্রেনেও আপনারা বাঁশবেড়িয়া স্টেশনে পৌঁছাতে পারবেন। এখন আমি কাঁচরাপাড়া স্টেশনে নেমে পড়েছি, নেমে বাইরে বেরিয়ে এসেছি স্টেশন থেকে। এবার আমি এখান থেকে অটো ধরবো, স্টেশনের কাছেই অটো দাঁড়িয়ে থাকে, ওই অটোতে যাব হলো বাগমোড়, আবার বাগমোড় থেকে অটো পাল্টে যাব আমি ডানলপ ঘাট। তাহলে চলুন অটোতে উঠে পড়ি। অটোতে উঠে পড়েছি। এবার আপনাদেরকে বলি বাঁশবেড়িয়া কোথায়। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। বাঁশবেড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি সুন্দর শহর ও পৌরসভা এলাকা। এখানেও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেই গল্প অন্য কোনো দিন বলবো। আজ আপনাদের এখানকার বেশ কিছু পুজো মণ্ডপ আর প্রতিমা দর্শন করাবো। বাগমোড় থেকেও আমি অটোতে উঠে পড়েছি। অটোতে এবার যাচ্ছি হলো ডানলপ ঘাট। এই ডানলপ ঘাটে থেকে আমি লঞ্চ বেরোবো। এখন আমি পৌঁছে গেছি ডানলপ ঘাটের লঞ্চ যেখান থেকে ছাড়বে সেখানে। এখান থেকে 10 টাকা দিয়ে আমি টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে এবার লঞ্চে উঠে পড়বো। এই হলো লঞ্চ ঘাটে যাওয়ার রাস্তা, ব্রিজ মতো করা রয়েছে, একদম ঘাটের কাছে চলে যাব। এখন হালিশহর ঘাট চলে এসেছেন, যাচ্ছি লঞ্চের জন্য। এখনো আসেনি লঞ্চ, লঞ্চ এলে উঠে তারপর দেখা হচ্ছে। এখানে দুটো লঞ্চ চলাচল করে এবং দুটো লঞ্চে এপার ওপারে যাত্রী নিয়ে এপার থেকে ওপারে যায় এবং ওপার থেকে যাত্রী নিয়ে আবার এপারে আসে। লঞ্চ ঘাটে আমরা এখন দাঁড়িয়ে আছি, ওই লঞ্চ আসছে ওপার থেকে, ওই লঞ্চে আবার সব যাত্রীদের নামিয়ে দেবে এবং এপার থেকে যাত্রী নিয়ে আবার ওপারে যাবে। আমরা উঠে পড়েছি লঞ্চে। এই লঞ্চ এখন হুগলি নদীর ওপর দিয়ে এপার থেকে ওপারে যাবে। এই সময় লঞ্চে বেশ ভিড় হয়, অনেক দর্শনার্থী এপার থেকে লঞ্চে করে ওপারে গিয়ে ঠাকুর দেখতে যায়। তাই জন্য অনেক রাত অবধি লঞ্চ পরিষেবাও চলে এবং লঞ্চেও অনেক দর্শনার্থীর ভিড় থাকে। আমরা বাঁশবেড়িয়ার ফেরিঘাটে নেমে পড়েছি। এখন নেমে এই ফেরিঘাট থেকে আমরা বাইরে যাব। দেখুন কত ভিড়, অনেক
দর্শনার্থী এসছে পুজো দেখার জন্য। আপনারা পুজো প্যান্ডেল দেখুন, তার সাথে প্রতিমা দর্শন করুন আর কানে শুনতে থাকুন বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজোর বিশেষত্ব। বাঁশবেড়িয়া ও সাহাগঞ্জ অঞ্চলের অন্যতম আকর্ষণ হল কার্তিক পুজো। 4 দিন ধরে এই পুজো চলে। কোনো পুজোর বয়স 300 বছর, আবার কোনো পুজোর বয়স 400 বছর। আর এখানে কার্তিক বিভিন্ন রকমের নামে পরিচিত, যেমন জামাই কার্তিক, ধুমো কার্তিক, অর্জুন কার্তিক, রাজা কার্তিক, চ্যাংড়া কার্তিক, দুর্গা কার্তিক, শম্ভু। এখানে যে শুধু কার্তিক পুজো হয় তা একদমই নয়। এখানে শিব, নারায়ণ, হনুমান, গণেশ, ভারত মাতা, তারা মা, মা সন্তোষী মাতা সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয়। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে বাঁশবেড়িয়া ও সাহাগঞ্জের কার্তিক পুজো নাম চারিদিকেই ছড়িয়ে পড়েছে। অলি থেকে গলি শুধুই পুজো। আর সারা বাঁশবেড়িয়া জুড়ে চন্দননগরের আলোকসজ্জা চোখে পড়ার মতো, এবং বিভিন্ন ধরনের থিমের ছড়াছড়ি। কোথাও হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির, কোথাও কুরুক্ষেত্র, কোথাও বা ভারতনাট্যমের ঐতিহ্য চোখে পড়েছে। এখন চলে এসেছি আরেকটি সুন্দর প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলের থিম একজন মানুষকে নিয়ে করা হয়েছিল, নামটা ঠিক বলছিল আমার এখন মনে পড়ছে না। তো উনি হচ্ছে গিয়ে সাঁওতালি ভাষা প্রচলন করেছিল, তারপরে সাঁওতালি ভাষা কিভাবে জনমত গড়ে উঠেছিল সেই সমস্ত নিয়ে প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। এ দেখুন চারিদিকে সমস্ত কারুকার্য করা রয়েছে, মানে উনি কিভাবে সাঁওতালি ভাষা তৈরি করেছে, প্রতিষ্ঠা করেছে, সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এই যে এটা হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তাহলে চলুন দেখে নিন এই প্যান্ডেলটা, তারপর আমরা যাব আবার একটি পরবর্তী প্যান্ডেলের দিকে। আমি এখন যাচ্ছি কাটাপুকুরের দিকে। এই হলো কাটাপুকুরের লাইটিং। পুরো রাস্তা জুড়ে অসাধারণ লাইটিং করা হয়েছে, এবং এখানে কার্তিক ঠাকুর পুজো হয় না, এখানে পুজো হয় তারা মায়ের পুজো হয়। এই পুজো প্যান্ডেলটি শুরু হয় কালী পুজোর সময়। কালী পুজো থেকে এই কার্তিক পুজো অবধি এই এতদিন ধরে এই পুজো মণ্ডপটিকে রেখে দেওয়া হয়, এবং এই কদিন ধরেই সেই তারা মায়ের পুজো হয়ে আসে। এই আমরা চলে এসেছি কাটাপুকুরের তারা মায়ের পুজো প্যান্ডেলের সামনে। দেখুন কি অসাধারণ প্যান্ডেলটি করেছে। দেখুন প্যান্ডেলটা কত সুন্দর কারুকার্য করা হয়েছে, সুন্দর অসাধারণ লাগছে, চোখে একটা আলাদাই লাগছিল দেখতে। মোবাইলে জানি না কতটা আসছে, কতটা সুন্দর লাগছে, সরাসরি খুব ভালো লাগছিল। আর এখানে হচ্ছে গিয়ে ফাংশন মতো হচ্ছিল, মানে এটাও হচ্ছে গিয়ে কি বলবো, এক ধরনের ব্যান্ড ওই বাজাচ্ছিল এই জায়গাটায়। এখানে এখন বাজানো বন্ধ হয়ে গেছে, মানে আমি যখন ঢুকছিলাম তখন বাজাচ্ছিল। তাহলে চলুন এখন মণ্ডপের ভেতরে ঢোকা যাক। মণ্ডপের চারিদিকটা কিরকম সুন্দরভাবে সাজানো হয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরছি। এই দেখুন কারুকার্যগুলো খুব সুন্দর, আবার সুন্দর লাল লেস দিয়ে কারুকার্য করেছে। বাহ, ভালো ভালো, অসাধারণ অসাধারণ।
আর ওই দূরে দেখা যাচ্ছে ঠাকুর, যাচ্ছে আমি ঠাকুরের সামনে, খুব ভিড় আছে এখানে। মানে আমাদের ওখানে কলকাতায় যেমন দুর্গাপুজোয় ভিড় হয়, সেরকম এখানকার কার্তিক পুজোয় বিশাল ভিড় হয়। কিছু কিছু জায়গা আবার লাইনও পড়ে। সুন্দর করেছে প্যান্ডেলটা, আমার তো অসাধারণ লেগেছে। তাহলে আপনারা দেখে নিন প্যান্ডেলটার দৃশ্য, তারপর আমরা আবার পরবর্তী প্যান্ডেলের দিকে রওনা দেব। আমরা কাটাপুকুরের তারামা পুজো দেখে চলে এসেছি আবার একটি পরবর্তী প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলটা পুকুরের ওপর হয়েছিল, তো বাইরে থেকে ঢোকার সময় খুব ভিড় ছিল বলে ভিডিওটা বাইরে থেকে নিতে পারিনি, ভেতর থেকে নিচ্ছি। সুন্দর করেছে, ভালোই লাগছে দেখতে, সিম্পলের মধ্যে চারিদিকটা সুন্দর, বেতের কাজ সুন্দর করেছে। আমাকে প্যান্ডেলের ভেতরে যত না আকর্ষণ করেছে, তার থেকে বেশি আকর্ষণ করেছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, জলের মধ্যে আগুন জ্বলছে। কলকাতার মানুষ কি না পারে, বাঁশ দিয়ে যেমন টুইন টাওয়ার বানিয়ে ফেলছে, তাজমহল বানিয়ে ফেলছে, সেই রকমই জলের মধ্যে আগুনও লাগিয়ে দিয়েছে। আমি তো মানে অবাক হয়ে গেছি যে মানুষ কি না পারে। আমি বুঝতেই পারছিলাম না জলের মধ্যে কিভাবে আগুন জ্বলছে। আর তার পাশে এরকম একটা সুন্দর জাহাজও চলছিল, ছোট্ট জাহাজ, পুরো ডিটো জাহাজ, পুরো একদম ভেতরে যেরকম হওয়া উচিত পুরো সেরকম আছে। অসাধারণ অসাধারণ, প্যান্ডেলটা অসাধারণ করেছে। প্যান্ডেলটাও যেরকম অসাধারণ করেছে, সেরকমই বাইরের এই জিনিসটা অসাধারণ। আমার তো অসাধারণ, অপূর্ব লেগেছে। এখন আমি পৌঁছেছি বেলতলা খেলার মাঠের পুজো মণ্ডপে। এখানে পুরো মাঠ জুড়ে বিশাল মেলা বসেছে। শুধু যে এখানেই মেলা হয় তা নয়, এবারে চারিদিকে পুজো মণ্ডপের পাশেই মাঠে মেলা বসেছে। সেই মেলায় ফুচকা, আইসক্রিম, পিঠেপুলি, চপ, বিরিয়ানি, এগরোলের দোকান রয়েছে। মেয়েদের সাজার নানা রকম সামগ্রীর দোকান রয়েছে। ঘর সাজাবার জিনিস, চা, কাপ, প্লেট এবং নানা রকম রাইডস রয়েছে। আমি এখন চলে এসেছি বেলতলা পুজো মণ্ডপের সামনে। এই পুজো মণ্ডপের থিমটা তৈরি করা হয়েছিল দীঘার জগন্নাথ মন্দিরের আদলে। খুব সুন্দর করা হয়েছে, মানে পুরো অনেকটাই এসছে, প্যান্ডেলটা খুব সুন্দর। যাই তাহলে ভেতরে গিয়ে দেখি এখানে। এই মণ্ডপে স্বয়ং মহাদেব বিরাজমান। এখানে শিবের পুজো হয়, প্রতি বছরই একই এখানে পুজো হয়। আর এই পুজো মণ্ডপের পাশেই রয়েছে আরেকটি পুজো মণ্ডপ। এই মণ্ডপটিও অসাধারণ। এখানে পুজো হয় সন্তোষী মায়ের। এই সন্তোষী মায়ের পুজো ঠিক এক সপ্তাহ আগে হয়, কিন্তু কার্তিক পুজোর জন্য এই প্যান্ডেল এবং প্রতিমা রেখে দেওয়া হয়। এই হলো মা সন্তোষী মাতার মূর্তি, একটি অসাধারণ মূর্তি রয়েছে, দেখুন। এটি হলো ঘোষপাড়ার একটি পুজো মণ্ডপ।
এই মণ্ডপটিও অপূর্ব হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আমি এখন চলে এসেছি ঘোষপাড়ার মিলনপল্লী ক্লাবের পুজো মণ্ডপের সামনে। পুজো মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর দেখতে। একটি বুদ্ধদেবের মূর্তি রয়েছে, মানে একটা বুদ্ধদেবের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আর এখানে চারিপাশে মেলাও বসেছে। এখন আমরা যাচ্ছি মণ্ডপের ভেতরে। এটি হচ্ছে গিয়ে নটরাজ পুজো। তো যাই ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে ঠাকুরটিকে। এই যে দেখুন, এটা হচ্ছে অনেকটা উঁচু থেকে নিচের দিকে নামতে হচ্ছে, সিঁড়ি মতো করা রয়েছে, বা খুব সুন্দর গুহার মতো করেছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হর হর মহাদেব, তার মূর্তি খুব সুন্দর। আর ওপরের ঝাড়বাতিটাও খুব সুন্দর, অসাধারণ লাগছে। তো আপনারা ঠাকুরটা দেখে নিন। আমরা চলে এসেছি পরের দিনকে আরও কটা পুজো মণ্ডপ ঘুরে দেখব বলে। এই দেখুন, এই পুজো মণ্ডপটা ব্লু কালারের থিমে করা হয়েছে। খুব সুন্দর থিমটাও, মানে এখানে ঠিক থিমটা আমি বুঝতে পারিনি, হয়তো অন্য কোনো নাম ছিল, আমি দেখিনি। ভেতরটাও খুব সুন্দর, আলোক সজ্জাটাও খুব সুন্দর করা হয়েছে, সাদা, নীল, সবুজ, বিভিন্ন কালারের, খুবই সুন্দর লাগছে দেখতে। ওফ, আমার তো অসাধারণ লাগছে, অসাধারণ। যাই আপনাদেরকে একটু চারিপাশটাও ঘুরিয়ে দেখাই। এখন আমি যাচ্ছি ঠাকুরের সামনে, দেখি এখানে কি ঠাকুরের পুজো হয়েছে। ও, এখানে হচ্ছে নারায়ণের পুজো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। কিন্তু বন্ধুরা, একবারও কি ভেবে দেখেছেন, দুর্গা, জগদ্ধাত্রী, শিব, অন্যান্য পুজো ছেড়ে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো কেন শুরু হলো? এরও একটি পুরনো ইতিহাস রয়েছে। সালটা 1853। ভারতে তখন জমিদারি প্রথা রয়েছে, আর বাঁশবেড়িয়া জমিদার ছিলেন জয়নারায়ণ পাল। সেই জমিদার আর তার দুই ভাই সবাই ছিলেন নিঃসন্তান। এই জমিদার নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তিনি যদি কার্তিক পুজো করেন তাহলে তার পুত্র সন্তানের জন্ম হবে। এরপর তিনি বাঁশবেড়িয়ায় কার্তিক মন্দির নির্মাণ করে সেখানে কার্তিক পুজোর প্রচলন করেন। তারপর নাকি তার পুত্র সন্তান হয়েছিল। এরপর থেকে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর প্রচলন শুরু হয়। দেখুন, এই পুজো মণ্ডপের ভেতরে কি সুন্দর একটা করা হয়েছে। এই যে নারায়ণ ওপরে রয়েছে, চারিপাশে কি সুন্দর পটচিত্র আঁকা, খুবই সুন্দর লাগছে দেখতে। আর হচ্ছে এখানে ঠাকুরও শিব ঠাকুর, ওই যে দূরে দেখা যাচ্ছে। ও, অসাধারণ অসাধারণ, শিব ঠাকুরের মুখটাও কি সুন্দর। অনেক বড় বড় এখানে ঠাকুর পুজো হয়। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। এবছর যাদের পুজো দেখা হলো না, তারা চেষ্টা করুন আগামী বছর যেন পুজোটা দেখতে পারেন। সত্যি বলতে প্রেমে পড়ে যাবে এখানকার কার্তিক পুজো। আর সাথে উপরি পাওনা হিসাবে মা হংসেশ্বরী মন্দির ও অনন্ত বাসুদেবের মন্দিরও দর্শন হয়ে যাবে। প্রতি বছর 17ই নভেম্বর থেকে পুজো শুরু হয়। কিছু ক্ষেত্রে পঞ্জিকার দিনক্ষণ অনুযায়ী পুজোর সময়সূচি পরিবর্তিত হয় এবং 4 দিন ধরে এই পুজো চলে এবং 4 দিনের দিন ভাসান উৎসব পালিত হয়। এই পুজোর ভাসানটাও
খুবই আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। তাসা, ব্যাঞ্জো পার্টি, ঢাকি, ব্যান্ড পার্টি, লাইটিং ও নানা রকমারি ট্যাবেলোর সমন্বয়ে ভাসানের শোভাযাত্রা হয় সারা রাত জুড়ে। এখন আমি এসে দাঁড়িয়েছি 22 হাত শিবের মূর্তির সামনে। দেখুন কি বিশাল আকার মূর্তি, শিব মূর্তি। এবছর আমি আর ভাসান উৎসব দেখতে পারিনি। আগামী বছর অবশ্যই চেষ্টা করব ভাসান দেখার। যদি দেখতে যাই তাহলে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরবো আগামী বছরে। জায়গা আমরা ভূতের প্যান্ডেলটা দেখে ভয় পেয়ে চলে এসেছি পরের প্যান্ডেলে। এখানে প্যান্ডেলটা করেছে হচ্ছে প্রেম মন্দিরের আদলে। তাহলে চলুন, এটাও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, মানে পুরো অনেকটা পুরো অরিজিনালি লাগছে দেখে মন্দিরটা, খুব সুন্দর। আর লাইটিং এর শোভাটাও খুব সুন্দর লাগছে, একবার নীল, একবার সবুজ, একবার বেগুনি, একবার গোলাপি, কি অসাধারণ লাগছে দেখতে। এক এক সময় এক এক রকম রূপ। আর যাই এখন ভেতরের দিকে, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি ঠাকুর এখানে পুজো করা হয়েছে। আমার যত সম্ভব এখানেও কৃষ্ণ ঠাকুরেরই পুজো হয়েছে, কারণ এটা প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। অবশ্যই কৃষ্ণ ঠাকুরেরই পুজো হবে ভেতরে। এই আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। খুব সুন্দর। না, এখানে নারায়ণের পুজো হয়েছে, আমি ভেবেছিলাম কৃষ্ণর পুজো হয়েছে হয়তো। খুব সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর। দেখেছেন এখানকার ঠাকুরের মুখগুলো একটা অন্য আলাদা রকমের, কি সুন্দর মিষ্টি ঠাকুরগুলোর মুখ। আমার তো খুব সুন্দর লেগেছে, তাই জন্য আমি বারবার চলে আসি এখানে ঠাকুর দেখবা বলে। তো আপনাদের সাথেও তাই শেয়ার করলাম। ওই প্যান্ডেলটা দেখেই চলে এসেছি আবার একটা পরবর্তী প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর, মানে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। চামচ, তারপরে এই যে সেই গাড়ির সমস্ত পার্টস দিয়ে তৈরি করেছে। খুব সুন্দর এই প্যান্ডেলটাও। এই দেখুন এখানে গায়ের মধ্যে লেখা রয়েছে, মানে এটা কোন সংঘের পুজো, মানে কোন ক্লাবের পুজো, তা আমি অতটা আমার মনে পড়ছে না। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক আর প্যান্ডেলটা আপনাদের সামনে তুলে ধরি। এই আমরা এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি, মানে মণ্ডপের ভেতর। দেখতে পাচ্ছেন দূরেই দেখা যাচ্ছে আমাদের নটরাজ। এখানেও বাবা মহাদেবের পুজো হয়েছে। কি সুন্দর ঠাকুরটা, ওফ কি সুন্দর, অসাধারণ অসাধারণ। আমার তো সমস্ত ঠাকুরগুলোর মধ্যে, মানে সমস্ত শিব ঠাকুরগুলোর মধ্যে এটা আমার বেস্ট লেগেছে ঠাকুরটা।
কি সুন্দর দেখতে পাচ্ছেন, আবার নিচে আবার অসুরের ওপর দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর, খুবই অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। আমরা এখন আরেকটা পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। এখানে এটা হচ্ছে জেবিএস ক্লাবের পুজো, এখানে লেখা রয়েছে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, অন্যরকম, সে পদ্ম ফুলের স্ট্রাকচার টাইপের মতো বানিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা পদ্ম ফুলের মতোই, আমার তো দেখে তাই মনে হয়েছে। আর এখানে ঢাক বাজানো হচ্ছিল, মানে কুরকুরে ঢাক, এখানে সবাই একজন নাচছিল, দেখে আমার হেভি লেগেছে। এখন যাচ্ছি ভেতরের দিকে, যাই এখানেও দেখি কি পুজো হয়েছে। আমি দূর থেকে দেখতে পাচ্ছি, মনে হয় এটাও নারায়ণ ঠাকুর, এটাও খুব সুন্দর হয়েছে, আর চারিদিকের কারুকার্যগুলো খুব অসাধারণ। ওফ, পুরো কলকাতা দুর্গাপুজোর মতোই প্যান্ডেল হয়েছে। ওফ, অসাধারণ, অসাধারণ। দেখুন আপনারা চারিপাশটা। আমরা ওই প্যান্ডেলটা ঘুরে চলে এসেছি আর একটি প্যান্ডেল দেখবো বলে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করা হয়েছে, এখানে অনেকটা মানে মণিপুরি কি সামথিং, আমি তো নাচ সম্পর্কে জানি না তাই বললাম না। এটা একটি নাচের থিমের ওপর করা হয়েছে, খুব সুন্দর, ভেতরটাও কারুকার্য খুব সুন্দর। আর এখানে একটা দিদি নাচ করছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একটি দিদি নাচ করছে, খুব সুন্দর লাগছিল থিম, মানে এই জায়গার নাচ করছিল, অনেকটা আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এই নাচের জন্য। আমার তো অসাধারণ লেগেছে, মানে সবচাইতে, মানে যদি এতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে আমার বেস্ট যদি কোনো প্যান্ডেলটা ভালো লেগে থাকে সেটা হচ্ছে এই প্যান্ডেলটা, খুবই সুন্দর, খুবই সুন্দর লেগেছে। তাহলে আপনারা দেখে নিন প্যান্ডেলটা। আজকের কার্তিক পুজোর গল্প এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। ততদিনের জন্য টাটা, বাই বাই।